কাল থেকে সব পোশাক কারখানা খোলা, বিশৃঙ্খলা হলে মালিক বন্ধ রাখতে পারবেন, হুঁশিয়ারি বিজিএমইএর। শিল্প ধ্বংসের ষড়যন্ত্র দেখছেন উপদেষ্টারা, দ্রুত শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আশ্বাস। আশুলিয়াতে কালকে আমরা সবাই খুলবো, যদি কোনো কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ রাখে, বন্ধ দিয়ে ছাড়া আমাদের রাস্তা আমরা থাকবে না। যদি কোনো ফ্যাক্টরিতে ফার্দার কোনো গন্ডগোল হয় বা কাজ বন্ধ রাখে, তারও রেখে সেই ফ্যাক্টরি নো ওয়ার্ক নো পেতে বন্ধ হয়ে যাবে। ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে, সেটাও আমরা মনে রাখবো। আমরা যেই সেল গঠন করেছি সেই সেলের কাছে আপনাদের অভিযোগগুলো দিন, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলোকে কিভাবে সকল পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে সমাধান করা যায় আর সেটির ব্যবস্থা নিব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বচ্ছ প্রক্রিয়ায় নিরপেক্ষ ব্যক্তিকে এসিতে নিয়োগের প্রস্তাব রাজনৈতিক ও সুশীল সমাজের। আওয়ামী লীগকে ছাড়াও গ্রহণযোগ্য হবে ভোট, বলেন সংস্কার কমিশন প্রধান। বৃষ্টি মাথায় নিয়ে শহীদ মিনারে বিএনপির স্মরণ সভা, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান। গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ। ঢাকায় ডোনাল্ড লু সহ উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল, কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। আর্থিক খাত সংস্কার নিয়ে হবে আলোচনা, জানালেন অর্থ উপদেষ্টা। সংরক্ষিত কোটায় শেখ হাসিনার গাড়ি চালক মন্ত্রী এমপিদের নামে 2000 প্লট, পূর্বাঞ্চলেই 1000। আওয়ামী লীগ সরকারের নির্দেশেই বরাদ্দ দেয় রাজুক। এবং এখনো তলিয়ে কক্সবাজার, নিরাপদ আশ্রয়ের খোঁজে বাসিন্দারা। ট্রলারডুবির ঘটনায় ইনানী সৈকত থেকে 3 জনের লাশ উদ্ধার, নোয়াখালীর হাতেও নিখোঁজ অনেক। কাল থেকে দেশের সব পোশাক কারখানা খোলা, তবে বিশৃঙ্খলা হলে নিরাপত্তার শঙ্কায় কারখানা বন্ধ রাখতে পারবেন মালিক, এমন হুঁশিয়ারি বিজিএমইএর। এদিকে উৎপাদন চালু রাখতে সহযোগিতার আশ্বাস দিয়ে শিল্প উপদেষ্টা জানিয়েছেন, কারখানা বন্ধ রেখে বেকায়দায় ফেরার চেষ্টা করলে তাদের সরকার মনে রাখবে। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে সংকট নিরসনে করণীয় শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তারা। এ সময় বাংলাদেশের পোশাক খাতের বিদেশি অর্ডার অন্য দেশে সরিয়ে নিতে চক্রান্ত চলছে বলেও জানান উপদেষ্টারা। তৈরি পোশাক কারখানা চালু ও শ্রমিক অসন্তোষের মুখে আবার তা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন শিল্প মালিকরা। গেল 2 সপ্তাহ ধরে এটি স্বাভাবিক চিত্র আশুলিয়া সহ দেশের বিভিন্ন শিল্প কারখানায়। অবস্থার উত্তরণ ও নিরবচ্ছিন্ন কারখানা চালু রাখতে করণীয় ঠিক করতে সরকার ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনের মতবিনিময় সভার আয়োজন করেন শিল্প মালিকরা। সভায় শ্রমিকদের পক্ষে নানা দাবি তুললেও কারো উস্কানিতে পা না দিয়ে কারখানার উৎপাদন চালু রাখতে শ্রমিকদের কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা। একই সঙ্গে সরকারকে কঠোর হওয়ারও পরামর্শ দেন তারা। শ্রমিক সংগঠনগুলোকে মানতে হবে, আবার আরেক দিকে মালিক যারা আছেন তাদেরকেও অবশ্যই শ্রম আইন সম্পূর্ণভাবে শ্রমিকদের সাথে যেগুলো সম্পর্কিত সেগুলো যাতে বাস্তবায়ন হয় সেগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রম অসন্তোষ নিরসনে কাজ করছে তারা। আমাদের শেষ ঘামটুকু দিয়ে, শেষ শ্রমটুকু দিয়ে আমি আপনাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই, যেটা বাংলাদেশের জন্য একটা প্রায়োরিটি সেক্টর, বাংলাদেশের জীবন মরণ সমস্যা। আপনারা যদি না থাকেন আমাদের অর্থনীতি থাকবে না। এ সময় শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানান, বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসের ষড়যন্ত্র করছে রফতানি খাতে বাংলাদেশের প্রধান প্রতিযোগী প্রতিবেশী দেশ। ভারতীয় কয়েকটা গণমাধ্যমে এবং কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরকে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে দেখেছি যে এটাই আসলে আমাদের ইনভেস্টমেন্টের শ্রেষ্ঠ সময়, কারণ বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে, একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমরা আমাদের দিকে যদি বাইরেদেরকে নিয়ে আসতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ। এমন সব আলোচনায় 4 ঘণ্টাব্যাপী চলা সভা শেষে শিল্প উদ্যোক্তারা পরিষ্কার জানিয়ে দেন, নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হলে শ্রম আইনের 13-র 1 ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখবেন তারা। যদি কোনো কারণে কোনো ফ্যাক্টরি
বন্ধ রাখে, আমাদের সেই ফ্যাক্টরিগুলিকে আমরা 13 রাখে বন্ধ দিয়ে ছাড়া আমাদের রাস্তা আমরা থাকবে না। যদি কোনো ফ্যাক্টরিতে ফার্দার কোনো গন্ডগোল হয় বা কাজ বন্ধ রাখে, 13 রেখে সেই ফ্যাক্টরি নো ওয়ার্ক নো পেতে বন্ধ হয়ে যাবে। এ সময় শিল্প উপদেষ্টাও জানিয়ে দেন, কারখানা বন্ধ করে দিয়ে কোনো মহল দেশকে বিপদে ফেলার চেষ্টা করলে তাদের মনে রাখবে সরকার। ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে, সেটাও আমরা মনে রাখবো। বক্তারা জানান, শ্রম অসন্তোষকে জিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বহিরাগতরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। স্বচ্ছ প্রক্রিয়ায় রাজনৈতিক সম্মতিতে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিতে প্রস্তাব দিয়েছে রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। নির্বাচন কমিশন নিয়োগ আইন ত্রুটিপূর্ণ এবং অগ্রহণযোগ্য বলে মত তাদের। এদিকে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন নিয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে গত কয়েকটি কমিশন। পুনর্গঠিত না হলে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বলেও জানান তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনের পাশাপাশি বেশ কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনের স্বচ্ছতা নিয়ে রয়েছে নানা বিতর্ক। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভোটের হার ও ডামি নির্বাচন নিয়ে হয় নানা আলোচনা সমালোচনা। 5 আগস্ট সরকার পতনের 1 মাস পর তোপের মুখে পদত্যাগ করে আউয়াল কমিশন। এরপর সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে গঠন করা হয় নির্বাচন সংস্কার কমিশন। শনিবার রাজধানীর গুলশানে নির্বাচন কমিশন নিয়োগ বিধান বিষয়ে পলিসি ডায়ালগ এর আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। আলোচনায় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্বাচন বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন সহ রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকরা। এ সময় নির্বাচন কমিশনার নিয়োগে নানা দিক নির্দেশনা দেন বক্তারা। 2022 সালের নির্বাচন কমিশন নিয়োগ আইনের সমালোচনা করে তারা বলেন, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক, সুশীল সমাজ ও শিক্ষার্থীদের সমন্বয়ে সার্চ কমিটি গঠন করা উচিত, যেখানে প্রাধান্য দেয়া হবে ব্যক্তির পেশাদার যোগ্যতা, ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষতা। নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি গঠনের লক্ষ্যে অবশ্যই আইন প্রণয়ন করা উচিত এবং এই ক্ষেত্রে কমপক্ষে 5 শ্রেণীর লোকজনের সম্পৃক্ত থাকা উচিত। রাজনৈতিক দলগুলো নাম দেখ, তাদের মধ্যে কোন দল কাদেরকে নাম দিচ্ছে সেই নামগুলো পাবলিক করা হোক। এই সরকারের দায়িত্বের মধ্যে পড়ে একটা নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া এবং সেই নির্বাচন কমিশন গঠনের জন্য তারা সকলের কাছে গ্রহণযোগ্য একটা সার্চ কমিটি করতে পারে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ভালো নির্বাচনের জন্য প্রয়োজন নিরপেক্ষ সরকার। আমাদের অভ্যাস হচ্ছে সরকার থাকা মানে আমরা সরকারি লোক। সেই হিসাবে যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিম ব্যবস্থা থাকতে হবে। এটা হ্যাজ টু বি ডিসাইডেড বাই দি পলিটিক্যাল পার্টি। এদিন সকালে রাজধানীর এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বদিউল আলম মজুমদার বলেন, আওয়ামী লীগ নেতাদের বিচারের আওতায় আনার পাশাপাশি দলটি পুনর্গঠিত না হলে তাদের বাদ দিয়ে নির্বাচন হলেও সেটি গ্রহণযোগ্যতা পাবে। বর্তমান সংবিধান বাতিল করে গণপরিষদ গঠনের মাধ্যমে সংবিধান সংস্কারের পক্ষে মত দেন তিনি। আমাদের উপদেষ্টারা কেউ কেউ বলেছেন যে আওয়ামী লীগকে বিরক্ত করার তার পক্ষে নন। আওয়ামী লীগ যদি তার মধ্যে পুনর্গঠিত না হয় তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলে আমি মনে করি। সঠিক ব্যক্তিদের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন এবং কমিশন যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে এই ব্যাপারে নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে সুপারিশ করবেন বলেও জানান বদিউল আলম মজুমদার। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। দেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও বিভক্তি সৃষ্টির জন্য এখনও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আগস্টে নিহত ও আহতদের স্মরণে আয়োজিত সমাবেশে তিনি আশা প্রকাশ করে বলেন, সংস্কার করে অর্থবহ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবে অন্তর্বর্তী সরকার। মুক্তির তৃষ্ণায় আবু সাইদের দুহাত বাড়ানো দৃশ্য ফুটিয়ে তোলা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। স্মরণ করা হয় ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদেরও।
জুলাই আগস্টে নিহত ও আহতদের স্মরণে বিএনপি আয়োজন করে এই স্মরণ সভার। যুক্ত হন শহীদ এবং হতাহতদের পরিবারের সদস্যরা। বক্তব্যে তুলে ধরেন তাদের নিদারুণ কষ্টের কথা। আমার ছেলের জানি যে চোখ হারাইছে, আমার ছেলের জানি বিচার চাই, তারে নিয়ে কোনি আছে না মরছে আমার সংসার, আর কেমন আমি উপযুক্ত বিচার আপনাদের কাছে চাই। বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি সরকার পতনের এক দফা আন্দোলনের শরিক দলের নেতারা। একই সুরে আওয়াজ তোলেন গণহত্যাকারীদের মুখোমুখি করতে হবে বিচারের। স্বপ্ন দেখেন নতুন বাংলাদেশ গড়ার। আজকে আওয়ামী লীগ যেই ক্যারেক্টার, যেই চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসছে, আওয়ামী লীগ কোনো মানুষের দল হতে পারে না। যদি আমরা গণহত্যা 16 বছরের হত্যাযজ্ঞের যদি বিচার করতে না পারি, গণ অভ্যুত্থানে যে বিজয়, সেই বিজয়কে কোনোভাবেই আমরা ধরে রাখতে পারবো না। যারা এই দেশের সৈনিক, তারা আমাদের দেশের গার্মেন্টস শ্রমিক, তারা আমাদের প্রবাসী শ্রমিক, আমাদের কিষানি, তাদের জীবনে কোনো পরিবর্তন না হয় তাহলে সত্যিকার অর্থে এই দেশ স্বাধীন হবে না। বৃষ্টি ভেজা বিকেলের অনুষ্ঠান বাধ্য হয়ে করতে হয় সংক্ষিপ্ত। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও বিভক্তি সৃষ্টির জন্য এখনো চলছে ষড়যন্ত্র। গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলার প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল আঘাত প্রতিহতের ঘোষণা দেন। সমস্ত প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা এখনো আবার হায়নার মতো লুকিয়ে আছে, যে কোনো সময় তারা আক্রমণ করবে। সেই আক্রমণকে আমাদের প্রতিহত করতে হবে। চক্রান্তের মধ্য দিয়ে আমাদেরকে কেউ যেন আপনার বিপথে নিয়ে যেতে না পারে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, সত্যিকার সংস্কার করে অর্থবহ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবেন তারা। জনগণ এই প্রত্যাশা করে যে এই সরকার তাদের এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা প্লেইং ফিল্ড তৈরি করে দেবে। গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন একটা জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। মানুষের জন্য কাজ করতে সবাইকে আবারও ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বৈরী আবহাওয়ার কারণে কাল নয়াপল্টনে গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে বিভাগীয় শহরগুলোতে হবে র্যালি। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। বলেন, 17 সেপ্টেম্বর বিকালে নয়াপল্টনে সমাবেশ করা হবে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে যে সমাবেশ নয়াপল্টনে হওয়ার কথা ছিল, সেটি আমরা প্রাকৃতিক দুর্যোগ এর কারণে আমরা আপাতত স্থগিত করে আগামী 17 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন বিকেল 3টায় নয়াপল্টন পার্টি অফিসের সামনে, যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমান। প্রত্যেকটি মহানগর তাদের নির্ধারিত সময় অনুযায়ী সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে এবং স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে ওনারা গণতন্ত্রের র্যালির যে কর্মসূচি সেটি ওনারা পালন করবেন। অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় ঢাকায় এসেছেন মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা। নেতৃত্বে আছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব কর্মকর্তা ব্রেন্ট নেইম্যান। দিল্লি সফর শেষে বিকালে তাদের সঙ্গে যোগ দেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লো। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সফরটি বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। অন্তর্বর্তী সরকার গঠনের পর মার্কিন প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর। শনিবার সকালে মার্কিন অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের 5 সদস্যের একটি দল এসেছেন। দুপুর 3টার পর দিল্লি সফর শেষে ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ও বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবে ওয়াশিংটন। এছাড়া বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে প্রতিনিধি দল। একই সঙ্গে বিষয়গুলোতে সামনের দিকে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সহ একাধিক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ আর্থিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার করে গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরে সহযোগী হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের অর্থনৈতিক এই সংকট থেকে বেরোবার জন্য বাইরে পৃথিবীর সহায়তা চাই, সেটা দ্বিপাক্ষিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা চাই, বহুপাক্ষিক ব্যবস্থা থেকে সহায়তা চাই, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সহায়তা করতে পারে। তো সেই প্রেক্ষাপটে এটা খুবই একটা আমার কাছে গুরুত্বপূর্ণ একটা সফর বলে মনে করছি। সফরে অভ্যন্তরীণ সংস্কারের পাশাপাশি ভূ রাজনৈতিক অবস্থান নিয়েও আলোচনা হতে পারে। সে বিবেচনায় প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা বিষয়গুলো নিয়ে আলোচনায় বাংলাদেশকে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। তাদের যে ভূ রাজনৈতিক পরিকল্পনা বা তাদের যে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে, সেখানে আমরা আমাদের মতো করে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা তাদের সাথে অংশীদার হতে পারব। তো কাজে এখানে দুটোই আমার কাছে আবারও মনে হয় যে সম্পূরক ভূমিকা হিসেবে পালন করতে পারে। কাজে তারা আমাদের প্রয়োজন আমাদের অভ্যন্তরীণ সংস্কার, তাদের প্রয়োজন ভূ রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, দুটোই করা সম্ভব বলে আমি। সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকের পাশাপাশি সফরে রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করতে পারে মার্কিন প্রতিনিধি দল। সংস্কারটা মার্কিন যুক্তরাষ্ট্র চায়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মার্কিন ট্রেজারি বিভাগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে জানানো হবে দেশের আর্থিক খাত সংস্কারে নানা দিক, চাওয়া হবে সহযোগিতাও। সকালে রাজস্ব ভবনে মতবিনিময় সভা শেষে কথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সভায় বিদেশি বিনিয়োগে মন্দার পূর্বাভাস দিয়ে সরকারি অর্থের অপচয় কমানোর তাগিদও দিয়েছেন তিনি। কর ফাঁকির প্রবণতা রাজস্ব আদায়ে দীর্ঘসূত্রতায় এখন পর্যন্ত করযোগ্য মানুষের কম সংখ্যকই এসেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর করজালে। স্বাভাবিকভাবেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে এনবিআর। কর সংকট কাটিয়ে এমন পরিস্থিতির উন্নয়নে সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এনবিআর কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন অর্থ উপদেষ্টা। সভায় বিদেশি ঋণ নির্ভরতা কমাতে অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আদায় বাড়ানোর তাগিদ দেন সালেউদ্দিন আহমেদ। এ সময় এনবিআর কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে পারছে না এমন আত্মসমালোচনা করে বিদ্যমান আইনগুলোকে ব্যবসা বান্ধব করার তাগিদ দেন এনবিআর কর্মকর্তারা। আমরা কখনোই জোর করে ট্যাক্স আদায় করব না। আমাদেরকে যে আইন দেওয়া হয়েছে, যে রুলস রেগুলেশন দেওয়া হয়েছে, আমরা এটা পরিপূর্ণভাবে পরিপালন করে কর আদায় করব, যাতে করে কারো উপরে জুলুম না হয়। এ সময় অর্থ উপদেষ্টা জানান, আর্থিক ও রাজস্ব খাতের টেকসই সংস্কার নিশ্চিতে ঢাকায় সফররত মার্কিন ট্রেজারি প্রতিনিধি দলের সঙ্গে রোববার বৈঠকে বসবেন তিনি। ল অ্যান্ড অর্ডার প্রবলেম আমরা ফেস করছি, কিন্তু সবচেয়ে বড় কিন্তু অর্থনৈতিক। এবং কালকে ইউএস টিম হবে 6 জন প্রায়, খুব হাই লেভেলে। ওরা প্রথমেই হলো যে অর্থনৈতিক বিষয়, সেই জন্য এই কালকে এগুলো নিয়ে ডিটেল আলাপ হবে, পরশু দিনও কিছুটা আলাপ হবে। সব ফ্রন্টে আমরা রাজস্ব সংস্কার এবং ওদিকে তো ব্যাংকিং আর্থিক সংস্কার আছে, অন্যগুলো আছে, আমরা করব। এই ব্যাপারে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সভায় করদাতাদের অর্থের অপচয় যেন না হয় সেদিকেও নজর রাখার তাগিদ দেন অর্থ উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ধর্মীয় সাংস্কৃতিক স্থাপনা ও মাজারে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। দুপুরে প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, গত কয়েকদিন ধরে দেশের সুফি মাজারগুলোতে দুর্বৃত্তের হামলার বিষয়টি সরকারের নজরে এসেছে। এসব হামলায় জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে। বিবৃতিতে আরও বলা হয়, যে কোনো বিদ্বেষপূর্ণ বক্তব্য ও হামলার নিন্দা জানায় অন্তর্বর্তীকালীন সরকার। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকেও নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। দেশের মানুষ সীমান্তে ফেলানির মতো আর কাউকে ঝুলে থাকতে দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শারজিস আলম। ছাত্র জনতার মতামতের ভিত্তিতে আগামী বাংলাদেশের পররাষ্ট্রনীতি হওয়া উচিত বলে মনে করেন তিনি। বিকেলে ঠাকুরগাঁও শহরে বড় মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মত বিনিময় সভায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে 13 জন প্রতিনিধি সহ স্থানীয় ছাত্র জনতা অংশ নেয়। প্রতিটি সরকারি অফিসে দালাল ছাড়া কাজ হয় না, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বলেও জানান শারজিস আলম।
আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আমাদের চারপাশে সীমান্ত রয়েছে, এই সীমান্তে আমার একজন নিরপরাধ ভাই বোনকে আমরা আর ওই ফেলানির মতো ঝুলে থাকতে দেখতে চাই না। যদি আজকের পর থেকে এমন কোনো ঘটনা ঘটে, হয় তার উপযুক্ত বিচার করা হবে, তাহলে বাংলাদেশের ছাত্র জনতা বিজেপি থেকে শুরু করে যারা যারা সম্ভব তারা সকলে মিলে কিভাবে আমাদের ওই রাষ্ট্রগুলোকে জবাব দিতে হয় সেটি আমাদেরকে একসাথে আবার দেখিয়ে দিতে হবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মুদ্দাসির খান জ্যোতিকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে শুনানি শেষে বিচারক সাইফুল ইসলাম তার রিমান্ড মঞ্জুর করেন। 11 সেপ্টেম্বর হত্যা চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। গতরাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্র জনতার যে কোটা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী এবং পুলিশিরা যৌথভাবে আক্রমণ করে এবং সেখানে এই আজকের যে জ্যোতি আজ স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সে সেখানে উপস্থিত ছিল এবং তাদেরকে তার পক্ষে এবং তার সহযোগীরা তাকে তখন গুলি করা হয়। আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার 2 জন পুলিশ কর্মকর্তা তার বন্ধু সেই হিসাবে তাকে সম্পৃক্ত করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে একজন মন্ত্রীর ছেলে আর 2 জন বন্ধু থাকলে এই মামলায় সম্পৃক্ত হওয়া যায় না। বরিশাল 2 আসনের সাবেক সংসদ সদস্য শাহে আলম তালুকদারকে মারধরের পর থানায় দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত 8:30টার দিকে গুলশানে ঘটনা ঘটে। গুলশান থানার ডিউটি অফিসার সময় সংবাদকে জানান তিনি আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গেল বুধবার শাহে আলম সহ তার আপন ও চাচাতো 3 ভাই সহ 14 জনের নামে মারধর, হত্যা চেষ্টা, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে বরিশালে মামলা করেছেন সৈয়দ আতিকুর রহমান নামে এক বীর মুক্তিযোদ্ধার ছেলে। অভিযোগ তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। কয়লা আমদানি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা স্থগিত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দেশে আসবে কয়লা। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে কথা নিশ্চিত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বিকেলে কক্সবাজার শহরের হিলটাউন সার্কিট হাউসে মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকার মহেশখালীতে চালিয়েছে প্রকল্প বিলাস। জনকল্যাণ নেই জেনেও হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয় বলেও জানান তিনি। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন সহ নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। সমস্যা হয়েছিল যে ওখানে দুজন সরবরাহের প্রস্তাব দিয়েছিলেন, তারা আদালতে গেছিলেন। এক পক্ষ আদালতে এবং খুব প্রভাবশালী, আমার কারোর নাম বলা আমার উদ্দেশ্য না, তারা আদালতে গেছিলেন। তো আদালত থেকে এইটার একটা নির্দেশনা আসছে। তো এখন এটা মানে ওই যে এক পক্ষ যে করছেন সেই দাবিটা নাকচ হয়ে গেছে। তো সুতরাং এখন আমাদের কয়লা কেনার পেছনে, কয়লা কেনার পথে আর কোনো বাধা নাই। সংরক্ষিত কোটায় বিগত সরকারের সময় শেখ হাসিনার গাড়ি চালক, মন্ত্রী, এমপি, আমলাদের নামে প্রায় 2000 প্লট বরাদ্দ দেওয়া হয়। রাজু বলছে, কোটায় প্লট বরাদ্দে সরকারের নির্দেশ মানতে বাধ্য ছিল প্রতিষ্ঠানটি। মাইমুনা হায়দার চৌধুরী রিপোর্ট। পরিকল্পিত নগরী গড়ে তোলা আর সকলের বাসস্থান নিশ্চিতে রাজধানী জুড়ে বিভিন্ন প্রকল্পের আওতায় প্লট বরাদ্দ দিয়ে থাকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এ সকল প্লট বরাদ্দের ক্ষেত্রে মানতে হয় নির্দিষ্ট নীতিমালা। তবে নির্দিষ্ট সংখ্যক প্লট বরাদ্দের ক্ষমতা সংরক্ষিত থাকে সরকারের হাতে, আর এ নিয়েই উঠেছে প্রশ্ন। ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সময়ে সাবেক প্রধানমন্ত্রীর গাড়ি চালক, মন্ত্রী, এমপি, আমলাসহ নিজেদের পছন্দসই ব্যক্তিদের নামে বরাদ্দ দেওয়া হয় প্লট। রাজুক থেকে পাওয়া তথ্য মতে গত কয়েক বছরে পূর্বাচল, ঝিলমিল সহ 4টি প্রকল্পের আওতায় প্রায় 2000 প্লট বরাদ্দ দেওয়া হয়, যার মধ্যে শুধুমাত্র পূর্বাচলেই প্রায় 1000 প্লট বরাদ্দ দেওয়া হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে।
সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দের কোনো এখতিয়ার নেই রাজুকের, এমনটি বলেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা। পুরো প্রক্রিয়াটি সরকারের নির্দেশনা অনুযায়ী হয়েছে বলেও দাবি রাজুকের। সরকারের একটা বিশেষ ক্ষমতা রয়েছে, সেই বিশেষ ক্ষমতা বলে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বরাদ্দ দিতে পারে, সেটা প্লট বরাদ্দ বিধিমালাতেই রয়েছে। সেই এখতিয়ার কেবলমাত্র সরকারের। এখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চয়েস করার কোনো এখতিয়ারই নেই। এ ধরনের প্লট বরাদ্দে রাজুকের নীতিমালার সংস্কার প্রয়োজন উল্লেখ করে নগর বিশেষজ্ঞ বলছেন, পছন্দসই ব্যক্তির নামে প্লট বরাদ্দ দেয়া নিশ্চিতভাবেই ক্ষমতার অপব্যবহার ও বেআইনি। রাজুক বিভিন্ন সময় সংরক্ষিত কোটা নাম দিয়ে একটা কোটা আছে, সেটা রাজুকের বিধিমালাতে আছে। সেই কোটা দিয়ে 10% প্লট বরাদ্দ দেওয়ার সুযোগ ছিল, কিন্তু এই কোটাটার অপব্যবহার হয়েছে। রাজুকের যেটা আইন, সেটা হচ্ছে আপনার যদি ঢাকা শহরে কোনো ফ্ল্যাট থাকে, তাহলে এই ধরনের প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়ার বিধিবিধান নেই। পুরো বিষয়টাই তৈরি করা হয়েছিল কাউকে খুশি করার জন্য। আমাদের যে সংবিধান যে আমাদের রাষ্ট্রকে যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার আসলে সেটা আমরা অপপ্রয়োগ। 2018 থেকে 2021 সালের মধ্যে বরাদ্দ হওয়া 285 প্লটের 149টি বরাদ্দ পান তৎকালীন আওয়ামী লীগ সরকারের এমপি, দলীয় নেতাকর্মী ও উচ্চ পর্যায়ের আমলারা। ইতোমধ্যে পূর্বাঞ্চলের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে 60 কাঠা জমির বরাদ্দ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। কয়েকদিনের ভারী বৃষ্টিতে আজও ডুবে আছে কক্সবাজার। বসতি, সরকারি বেসরকারি স্থাপনা ও রাস্তাঘাট থেকে এখনও নামেনি পানি। নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানীয়রা। এদিকে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ইনানির সৈকত থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। টানা ভারী বর্ষণ, যা কক্সবাজারে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। 2 দিন ধরে পানিতে ডুবে আছে রাস্তাঘাট, ঘরবাড়ি। রান্না বাড়া তো করে খাইতে পারতেছি না, এখন ওখানে হোটেলতে আইনে খাইতে হচ্ছে। রাতের বেলা ঘুমোতে পারি নাই, এখানে মানে খাটের উপর দিকে চলে গেছে পানি। এদিকে কক্সবাজার শহরের নিম্নাঞ্চল পৌরসভার 1 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের বেশিরভাগ বাড়ির মানুষ পানিবন্দী। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা। এখন ছোট বাচ্চা লোক কি করছেন ভাই, এ কারণে অনর মানে কি গছ সারি দিয়ে আর তো না এরকম বুঝছে পানি উড়ালো গিয়ে গিয়ে একটা গরম মাঝে পানি দূরে থাকি না পারে এখন বরাবর। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো জানিয়েছে, মাইকিং এর পাশাপাশি পানিবন্দী মানুষজনকে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। আশেপাশে যারা জনগোষ্ঠী আছে, যারা এখন শঙ্কায় আছে, তাদেরকে নিরাপদ আশ্রয়স্থানে যাওয়ার জন্য বলা হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ায় সৈকতের নাজিরা টেক পয়েন্ট থেকে এক জেলের মরদেহ উদ্ধার করেছে লাইফগার্ড সংস্থা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গত 5 আগস্টের পর থেকে অর্ধেকের নিচে নেমে এসেছে বাংলাদেশ থেকে ভারতগামী ফ্লাইট। বাংলাদেশিদের ভিসা দেওয়ার হার কমিয়ে দেওয়ায় যাত্রী খরায় ভুগছে বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম থেকে ভারতগামী ফ্লাইটগুলোর যাত্রী খরায় ভোগার মোটামুটি ধারণা মেলে পরিসংখ্যানের দিকে নজর দিলেই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা টু কলকাতা রুটে সপ্তাহে 14টির জায়গায় যাচ্ছে মাত্র 7টি ফ্লাইট। ঢাকা টু চেন্নাই রুটে সপ্তাহে 4টি কমে যাচ্ছে 3টি। ঢাকা টু দিল্লি রুটে সপ্তাহে 7টির জায়গায় যাচ্ছে 4টি। অন্যদিকে ইউএস বাংলা ঢাকা টু কলকাতা রুটে 14টির জায়গায় চলছে মাত্র 6টি ফ্লাইট। ঢাকা চেন্নাইয়ের 11টির জায়গায় সপ্তাহে ঢাকা ছেড়ে যাচ্ছে মাত্র 5টি ফ্লাইট। যাত্রী খরায় বন্ধ হয়ে গেছে চিটাগং কলকাতা রুটের ফ্লাইট। এয়ারলাইন্সগুলো বলছে, এ বাস্তবতায় ভারতে ফ্লাইট পরিচালনা করতে গিয়ে ব্যয় তুলতেই হিমশিম খেতে হচ্ছে, আর তাই বাধ্য হয়ে কমাতে হয়েছে ফ্লাইটের সংখ্যা। সর্বাধিক ফ্লাইট পরিচালনা ছিল আসলে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার যে বিভিন্ন গন্তব্য, লাইক ঢাকা থেকে কলকাতা, চিটাগং থেকে কলকাতা এবং ঢাকা চেন্নাই রুটে। ভিসা স্বল্পতার জন্য আসলে আমাদের এই ফ্লাইটগুলোকে রিডিউস করতে হয়েছে। মোটামুটি আমাদের 45-30% এরকম যাচ্ছে। পরিচালন ব্যয়টা আমরা মিনিমাইজ করছি, যে ফ্লাইট ফ্রিকোয়েন্সিটা কমায় নিয়ে আসছি। এ অবস্থার জন্য ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারতের কড়াকড়িকে দায়ী করছে এয়ারলাইন্সগুলো। খোঁজ নিয়ে জানা গেছে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ঢাকায় কিছুদিন ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারতীয় দূতাবাস। পরে সীমিত আকারে চালু করা হলেও বাংলাদেশিদের দেয়া হচ্ছে শুধুমাত্র চিকিৎসা ও জরুরি ভিসা। বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় ভিসার নীতির এই কড়াকড়িতে ক্ষতি হচ্ছে বাংলাদেশ ভারত দুই দেশেরই। নেতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার আগেই কূটনৈতিকভাবে সমাধানের পরামর্শ দিয়েছেন তারা। এয়ারলাইনগুলোর উপর একটা প্রভাব ডেফিনেটলি পড়েছে। এয়ারলাইনগুলোর জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট ছিল। আমরা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছি তা না, কিন্তু ভারতীয় ব্যবসা কিন্তু প্রচুর ক্ষতি, তাদের এয়ারলাইনগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে। উভয় দেশের যারা যথাযোগ্য কর্তৃপক্ষ আছেন, তারা এগুলো বিবেচনা করে
আবার সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আমি মনে করি। বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন রুটে বর্তমানে ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশের বিমান বাংলাদেশ, ইউএস বাংলা, নভো এয়ার এবং ভারতের ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ও ভিস্তারা এয়ারলাইন্স। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। পশ্চিমবঙ্গে নারী চিকিৎসক ধর্ষণ হত্যার আলামত নষ্টের অভিযোগে অবশেষে আরজি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ এক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে সিবিআই। এদিকে এই ইস্যুতে আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতার দ্বিতীয় দফার বৈঠকও ভেস্তে গেছে। আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক সরাসরি সম্প্রচারের দাবিতে সাড়া দেননি মমতা। এর আগে নিজে দেখা করে আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ধর্ষণ হত্যার বিচারের দাবিতে 1 মাস ধরে চলা আন্দোলনে চাপের মুখে মমতা প্রশাসন। এমন অবস্থায় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার চেষ্টাও ব্যর্থ হয়। শনিবার স্থানীয় সময় দুপুরে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে নিজেই দেখা করতে যান মুখ্যমন্ত্রী। তবে বৃহস্পতিবারের মতো এদিনও বৈঠক সরাসরি সম্প্রচার ইস্যুতে ভেস্তে যায়। নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারীরা বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে 5 দফার দাবি নিয়ে বৈঠকটি সরাসরি সম্প্রচার করতে হবে। অন্যদিকে সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় সরাসরি সম্প্রচারে আপত্তি জানান মমতা। তবে ভিডিও করার অনুমতি দিয়েছিলেন তিনি। যদিও আন্দোলনকারীরা সম্মত না হয়নি বৈঠক। আমরা লাইভ স্ট্রিমিং চাইছি, ওনারা বলেন যে এটা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি তাই লাইভ স্ট্রিমিং করা এখান থেকে সম্ভব নয়। এর আগে সন্ধ্যায় আলোচনার জন্য নিজ বাড়িতে অপেক্ষা করেন মমতা। প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করে নিজেই বাইরে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথাও বলেন, এমনকি হাত জোর করেও বৈঠকে বসার অনুরোধ জানান। তবে চিকিৎসকরা উল্টো মুখ্যমন্ত্রীর কাছে করজোর করে ক্ষমা চেয়ে সরাসরি সম্প্রচারের আবেদন করেন। এদিকে চিকিৎসক ধর্ষণ হত্যার আলামত নষ্টের অভিযোগে অবশেষে আরজি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল নামে টালা থানার ওসিকে গ্রেপ্তার করেছে সিবিআই। ঘটনার পর থেকেই আলামত নষ্টে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিলেন আন্দোলনকারীরা। এদিকে জুনিয়র চিকিৎসকদের ধর্মঘটে রাজ্যের শীর্ষ সরকারি হাসপাতালগুলোতে ভেঙে পড়েছে চিকিৎসা সেবা না পেয়ে এখনো পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর দাবি করেছে কলকাতারই একটি সংগঠন। 9 আগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে রাতের দায়িত্ব পালনের সময় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয়। এরপর থেকেই বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে গোটা ভারত। 5 দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।